मेरे प्यारे देशवासियों नमस्कार। আমার প্রিয় দেশবাসী নমস্কার। এবার যখন আমি মন কি বাতের জন্যে যে চিঠিগুলো আসে, কমেন্টস আসে, পৃথক পৃথক ইনপুট আসে, যখন আমি এগুলো দেখছিলাম তখন অনেক লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা স্মরণ করেছেন। মাই জিওভিতে আয়ানজি, বেঙ্গালুরু থেকে অনুপ রাও, নয়ডা থেকে দেবেশ, ধ্যানে থেকে সুজিত, এরা সবাই বলেছেন যে মোদিজি এবার মন কি বাতের ৭৫তম এপিসোড, এই জন্য আপনাকে অভিনন্দন। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সূক্ষ্ম দৃষ্টিতে মন কি বাতকে ফলো করেছেন এবং আপনারা সঙ্গে রয়েছেন। এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমার তরফ থেকে আপনাদের ধন্যবাদ তো অবশ্যই জানাচ্ছি, মন কি বাতের সব শ্রোতাদের কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের সঙ্গ ছাড়া এই সফর সম্ভব হতো না। মনে হয় যেন এজন্য গতকালেরই কথা, যখন আমরা সবাই একসাথে মিলেমিশে এই বিচার ভাবনার যাত্রা শুরু করেছিলাম, যখন ৩ অক্টোবর ২০১৪তে বিজয়া দশমীর পবিত্র পর্ব ছিল। আর সংযোগ দেখুন, আজ হোলির দহন। একটি প্রদীপ থেকে জ্বলে অন্যটি, এবং আমাদের দেশ আলোকিত হোক, এই ভাবনা নিয়ে চলতে চলতে আমরা এই পথ পাড়ি দিয়েছি। আমরা দেশের কোনায় কোনায় লোকেদের সঙ্গে কথা বলেছি এবং তাদের অসাধারণ কর্মের কথা জেনেছি। আপনারাও নিশ্চয়ই অনুভব করেছেন আমাদের দেশের প্রত্যন্ত প্রান্তেও কত অভূতপূর্ব ক্ষমতায় অধিকারীরা রয়েছেন। ভারত মাতার কোলে কত শত রত্ন বড় হচ্ছে। এটি নিজের মধ্যেই সমাজের প্রতি দৃষ্টি রাখার, সমাজকে জানার, সমাজের সামর্থ্যকে চেনার আমার জন্য তো একটি অদ্ভুত অনুভব ছিল। এই ৭৫টি এপিসোডের সময় কত শত বিষয় নিয়ে কাটিয়েছি। কখনো নদীর কথা, তো কখনো হিমালয়ের চূড়ার কথা, তো কখনো মরুভূমির কথা, কখনো প্রাকৃতিক বিপর্যয়ের কথা, আবার কখনো মানব সেবার অসংখ্য কথার অনুভূতি, কখনো টেকনোলজি আবিষ্কার, আবার কখনো কোনো অচেনা স্থানে কিছু নতুন করে দেখানোর প্রতি আগ্রহী এমন ব্যক্তির অনুভবের কথা। এখন আপনারা দেখুন, যে স্বচ্ছতার কথাই হোক অথবা আমাদের হেরিটেজকে রক্ষা করার চর্চা হোক, আর এটাই শুধু নয়, খেলনা তৈরি করার কথাই হোক, কি ছিল না এমন সব বিষয় নিয়ে কথা বলেছি যা হয়তো অগণিতই হয়ে যাবে। এই সময়ে আমি সময়ে সময়ে মহান ব্যক্তিত্বদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। ওনাদের সম্পর্কে জেনেছি যারা ভারতের নির্মাণে অতুলনীয় অবদান রেখেছেন। আমরা অনেক বৈশ্বিক বিষয়ে কথা বলেছি, ওনাদের কাছ থেকে প্রেরণা নেবার প্রয়াস করেছি। অনেক কথা আপনারা আমাকে বলেছেন, অনেক আইডিয়াও দিয়েছেন। একদিকে এই বিচার যাত্রায় আপনাদের সাথে চলতে চলতে জুড়ে গেছি এবং কিছু না কিছু নতুন করে যুক্তও করেছি। আমি আজ এই ৭৫তম এপিসোডের সময় সবচেয়ে প্রথম মন কি বাতকে সফল করার জন্যে, সমৃদ্ধ করার জন্যে এবং এর সঙ্গে জুড়ে থাকার জন্যে প্রত্যেক শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় দেশবাসী, দেখুন কত বড় সুখকর সংযোগ যে আজ আমাদের ৭৫তম মন কি বাত করার সুযোগ, এবং এ মাসেই স্বাধীনতার ৭৫ বর্ষের অমৃত মহোৎসবের আরম্ভের মাস। অমৃত মহোৎসব ডান্ডি যাত্রার দিন থেকে শুরু হয়েছিল এবং ১৫ই আগস্ট ২০২৩ পর্যন্ত চলবে। অমৃত মহোৎসবের সঙ্গে জড়িত কর্মসূচি সমগ্র দেশে ক্রমাগত হচ্ছে। পৃথক পৃথক স্থান থেকে এই কর্মসূচির ছবি, এ সম্পর্কিত তথ্য লোকেরা শেয়ার করছেন। নমো অ্যাপে এমনই কিছু ছবির সঙ্গে ঝাড়খণ্ডের নবীন আমাকে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে তিনি অমৃত মহোৎসবের কার্যসূচি দেখেছেন এবং মন স্থির করেছেন যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত কম করেও 10টি স্থানে যাবেন। ওনার লিস্টে প্রথম নাম ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান রয়েছে। নবীন লিখেছেন যে ঝাড়খণ্ডের আদিবাসী স্বাধীনতা সেনানীদের
কাহিনীগুলি তিনি দেশের অন্যান্য স্থানে পৌঁছাবেন। ভাই নবীন, আপনার এই ভাবনার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সাথীগণ, কোনো স্বাধীনতা সেনানীর সংঘর্ষের কাহিনী হোক, কোনো স্থানের ইতিহাস হোক, দেশের কোনো সাংস্কৃতিক কাহিনী হোক, অমৃত মহোৎসবের সময় আপনারা এগুলো দেশের সম্মুখে নিয়ে আসতে পারেন। দেশবাসীদের এর সঙ্গে জড়িত করার মাধ্যমও হতে পারেন। আপনারা দেখবেন, দেখতে দেখতে অমৃত মহোৎসব এমন অনেক প্রেরণাদায়ক অমৃত বিন্দুতে ভরে উঠবে এবং আবার এমন অমৃত ধারা বয়ে যাবে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পর্যন্ত প্রেরণা দেবে, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, কিছু না কিছু করার মনোভাবের সৃষ্টি করবে। স্বাধীনতার লড়াইয়ে আমাদের সেনানী কত কষ্ট এজন্য সহ্য করেছেন, কারণ ওনারা দেশের জন্য ত্যাগ ও বলিদানকে নিজেদের কর্তব্য বলে ভাবতেন। তাদের ত্যাগ এবং কর্তব্য বলিদানে আমরার কথা এখন আমাদের সদাই কর্তব্য পথের জন্য প্রেরণা যোগায়। যেভাবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম জায়ত অকর্মহা। এই মনোভাবের সঙ্গে আমরা সবাই আমাদের নির্দিষ্ট কর্তব্যের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করি এবং স্বাধীনতার অমৃত মহোৎসবের অর্থ এই যে আমরা নতুন সংকল্প করি। এই সংকল্পগুলিকে বাস্তবায়িত করতে আপ্রাণ চেষ্টা করি। আর সংকল্প এমন হোক যা সমাজের জন্যে হিতকর হোক, দেশের ভালোর জন্যে হোক, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে হোক, এবং সংকল্প এমন হোক যে আমার নিজের কিছু না কিছু দায়িত্ব হোক, আমার নিজের কর্তব্য এর সঙ্গে জড়িত থাকুক। আমার বিশ্বাস, গীতাকে জীবিত করার এই সুবর্ণ সুযোগ আপনাদের কাছে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, বিগত বছরের মার্চ মাসেই দেশ প্রথমবারের মতো জনতা কারফিউ শব্দ শুনেছিল। কিন্তু এই মহান দেশের মহান প্রজার মহাশক্তির অনুভব দেখুন। জনতা কারফিউ গোটা বিশ্বের জন্য এক আশ্চর্য স্বরূপ ছিল। অনুশাসনের এই অভূতপূর্ব উদাহরণ আগামী প্রজন্ম এ সম্পর্কে অবশ্যই গর্বিত হবে। ঠিক একইভাবে আমাদের করোনা ওয়ারিয়ার্সের প্রতি সম্মান, আদর, থালা বাজানো, তালি বাজানো, প্রদীপ জ্বালানো, আপনারা কল্পনা করতে পারবেন এটি করোনা ওয়ারিয়ার্সের হৃদয় কিভাবে ছুঁয়ে গেছিল? আর এটাই তো কারণ যে পুরো বছর ওরা কোনো ক্লান্তি না নিয়ে, না থেমে কাজে নিয়োজিত ছিল। দেশে প্রত্যেক নাগরিকের জীবন বাঁচানোর জন্যে আপ্রাণ প্রয়াস করে লড়াই করে গেছেন। বিগত বছর এই সময়ে প্রশ্ন ছিল যে করোনার প্রতিষেধক কখন আসবে। সাথীগণ, আমাদের সবার জন্য গর্বের বিষয় যে আজ ভারত বিশ্বের সবথেকে বৃহৎ ভ্যাকসিন প্রোগ্রাম চালাচ্ছে। ভ্যাকসিনেশন প্রোগ্রামের ছবির কথা আমাকে ভুবনেশ্বরের পুষ্পা শুক্লাজি লিখেছেন। উনি বলেছেন যে ঘরের বয়স্ক লোকেরা ভ্যাকসিন নিয়ে এত উৎসাহ দেখাচ্ছেন যে উনাদের এই উৎসাহের কথা যেন আমি মন কি বাতে উল্লেখ করি। সাথীগণ, এটা সত্যি যে দেশের কোনায় কোনায় আমরা এ ধরনের খবর শুনছি, এ সম্পর্কিত ছবি দেখছি যা আমাদের মন ছুঁয়ে যায়। ইউপির জৌনপুরে 109 বছরের বয়স্ক মা রাম দুলিয়াজি টিকা গ্রহণ করেছেন। এমনই দিল্লিতেও 107 বছরের কেবল কৃষ্ণজি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। হায়দ্রাবাদের 100 বছরের জয় চৌধুরীজি ভ্যাকসিন নিয়েছেন এবং সবার প্রতি আবেদনও জানিয়েছেন যে ভ্যাকসিন অবশ্যই গ্রহণ করুন। আমি টুইটার, ফেসবুকে দেখতে পাচ্ছি যে কিভাবে লোকেরা নিজেদের ঘরের বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার পর তাদের ফটো আপলোড করছেন। কেরলের এক যুবা আনন্দন নায়ার একে একটি নতুন শব্দ দিয়েছেন, ভ্যাকসিন সেবা। এমনই বার্তা দিল্লি থেকে শিবানী, হিমাচল থেকে হিমাংশু এবং অন্যান্য যুবারাও পাঠিয়েছেন। আমি সব শ্রোতাদের এই বিচার ভাবনার প্রশংসা করছি। এই সবের মধ্যে করোনার সঙ্গে লড়াইয়ের মন্ত্র অবশ্যই মনে রাখবেন, দবাই ভি কড়াই ভি। আর কেবল আমিই বলবো তা নয়, আমাদের বাঁচতে হবে, বলতেও হবে, অন্যদেরও জানাতে হবে, দবাই ভি কড়াই ভি। এর জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।
আমার প্রিয় দেশবাসী, আমাকে আজ ইন্দোরের বাসিন্দা সোম্যাজিকে কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি একটি বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এর উল্লেখ মন কি বাতের মধ্যে করতে বলেছেন। এই বিষয়টি হলো ভারতের ক্রিকেটার মিতালি রাজজির নতুন রেকর্ড। মিতালি রাজ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন। তার এই প্রাপ্তিতে অনেক অনেক অভিনন্দন। তিনি ওয়ানডে ইন্টারন্যাশনালে 7,000 রান সংগ্রহ করা একমাত্র মহিলা খেলোয়াড়। মহিলা ক্রিকেটের ক্ষেত্রে তার যোগদান উল্লেখযোগ্য। 2 দশকেরও বেশি ক্যারিয়ারে মিতালি রাজজি হাজার হাজার লক্ষ লক্ষ দেশবাসীকে প্রেরণা জুগিয়েছেন। সাথীগণ, এটা খুব আকর্ষণীয় যে এই মার্চ মাসে যখন মহিলা দিবস সেলিব্রেট করেছিলাম, তখন অনেক মহিলা খেলোয়াড় মেডেলস এবং রেকর্ড নিজেদের নামে করেছেন। দিল্লিতে আয়োজিত শুটিংয়ে ISSF ওয়ার্ল্ড কাপে ভারত শীর্ষস্থানে ছিল। গোল্ড মেডেলে সংখ্যায়ও ভারত বাজিমাত করেছে। এটা ভারতের মহিলা ও পুরুষ নিশানাধারীদের দুর্দান্ত প্রদর্শনের জন্যই সম্ভব হয়েছে। এর মধ্যে PV সিন্ধুজি BWF সুইস ওপেন সুপার 300 টুর্নামেন্টে সিলভার মেডেল পেয়েছেন। আজ এডুকেশন থেকে এন্টারপ্রেনারশিপ পর্যন্ত, আর্ম ফোর্সেস থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পর্যন্ত প্রত্যেক স্থানে দেশের মেয়েরা নিজেদের পৃথক পৃথক পরিচয় তৈরি করছেন। আমার বিশেষ খুশি হচ্ছে এই কথায় যে মেয়েরা খেলাধুলায় নিজেদের একটি নতুন স্থান তৈরি করে নিচ্ছেন। প্রফেশনাল চয়েস হিসেবে স্পোর্টস একটি পছন্দ বলে সামনে আসছে। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি অনুষ্ঠিত ম্যারিটাইম ইন্ডিয়া সামিট আপনাদের মনে আছে তো? এই সামিটে আমি কি বলেছিলাম আপনাদের কি মনে আছে? স্বাভাবিক যে এত কর্মসূচি হয়ে থাকে, এত কথা হয় যে প্রত্যেক কথা কোথায় মনে থাকে, আর এত ধ্যানও কোথায় থাকে, স্বাভাবিক। কিন্তু আমার ভালো লেগেছে যে আমার একটি আগ্রহকে গুরুপ্রসাদজি স্বইচ্ছায় এগিয়ে এসে কাজ করছেন। আমি এই সামিটে দেশের লাইট হাউস কমপ্লেক্সেসের আশেপাশে ট্যুরিজম ফ্যাসিলিটিসকে বিকশিত করার কথা বলেছিলাম। গুরুপ্রসাদজি তামিলনাড়ুর 2টি লাইট হাউস, চেন্নাই লাইট হাউস ও মহাবলীপুরম লাইট হাউস 2019-এর যাত্রার অনুভবের কথা ভাগ করে নিয়েছেন। তিনি অত্যন্ত আকর্ষণীয় ফ্যাক্টস শেয়ার করেছেন, যা মন কি বাতের শ্রোতাদেরও আশ্চর্যান্বিত করবে। যেমন চেন্নাই লাইট হাউস পৃথিবীর সেই সব নির্বাচিত লাইট হাউসের একটি যেখানে এলিভেটর রয়েছে। কেবল তাই নয়, ভারতের এটি একমাত্র লাইট হাউস যা শহরের সীমার ভিতরে স্থিত। এতে বিদ্যুতের জন্য সোলার প্যানেলও লাগানো রয়েছে। গুরুপ্রসাদজি লাইট হাউসের হেরিটেজ মিউজিয়ামের কথাও বলেছেন, যা মেরিন নেভিগেশনের ইতিহাসকে সামনে নিয়ে আসে। মিউজিয়ামে তেল থেকে জলে এমন বড় বড় বাতি, কেরোসিন লাইটস, পেট্রোলিয়াম ভেপার এবং পুরনো কালে ব্যবহৃত করা বিদ্যুতের ল্যাম্পের প্রদর্শন করা হয়েছে। ভারতের সবথেকে পুরনো লাইট হাউস মহাবলীপুরম লাইট হাউসের কথাও গুরুপ্রসাদজি বিস্তারিত লিখেছেন। তিনি বলেছেন যে এই লাইট হাউসের পাশেই শত শত বর্ষ আগে পল্লব রাজা মহেন্দ্র বর্মন প্রথম দ্বারা নির্মাণ করা উল্কনেশ্বরা টেম্পল রয়েছে। সাথীগণ, মন কি বাতের সামনে আমি পর্যটনের বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছি, কিন্তু এই লাইট হাউস ট্যুরিজমের ক্ষেত্রে ইউনিক। নিজস্ব ভব্য সংরক্ষণের জন্য লাইট হাউস সর্বদাই লোকেদের জন্য আকর্ষণের কেন্দ্র। পর্যটনকে উৎসাহিত করতে ভারতেও 71টি লাইট হাউস আইডেন্টিফাই করা হয়েছে। এইসব লাইট হাউসের নিজস্ব ক্ষমতা অনুযায়ী মিউজিয়াম, অ্যাম্ফি থিয়েটার, ওপেন এয়ার থিয়েটার,
ক্যাফেটেরিয়া, চিলড্রেন্স পার্ক, ইকো ফ্রেন্ডলি কটেজ এবং ল্যান্ডস্কেপ তৈরি করা হবে। লাইট হাউসের কথা যখন হচ্ছে, আমি একটি ইউনিক লাইট হাউসের কথাও বলতে চাইব। এই লাইট হাউস গুজরাটের সুরেন্দ্রনগর জেলার জিঞ্জুওয়াড়া নামের একটি স্থানে রয়েছে। জানেন কি এই লাইট হাউস কেন বিশেষ? এজন্যই বিশেষ যে যেখানে এই লাইট হাউস রয়েছে সেখান থেকে এখন সমুদ্র তট 100 কিলোমিটারের অধিক দূরত্বে রয়েছে। আপনারা এই গ্রামের এমন পাথরও পাবেন যে ওখানে কখনো একটি ব্যস্ত বন্দরও ছিল বলে মনে হয়। অর্থাৎ এর অর্থ হলো যে প্রথমে কোস্ট লাইন ঝিঞ্জুওয়াড়া পর্যন্ত ছিল, সমুদ্রের হ্রাস পাওয়া, বৃদ্ধি পাওয়া, পেছনে চলে যাওয়া, অনেক দূরে চলে যাওয়া, এটিও একটি স্বরূপ। এ মাসে জাপানে আসা বিকরাল সুনামির 10 বছর পূর্ণ হচ্ছে। এই সুনামিতে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছিল। এমনই একটি সুনামি 2004 সালে ভারতে এসেছিল। সুনামির সময় আমরা নিজেদের লাইট হাউসে কর্মরত 14 কর্মচারীদের হারিয়েছি। আন্দামান নিকোবরে এবং তামিলনাড়ুতে লাইট হাউসে ওনারা নিজেদের ডিউটি করছিলেন। কঠোর পরিশ্রম করা আমাদের এই লাইট কিপার্সদের প্রতি আমি আদরপূর্বক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং লাইট কিপার্সদের কাজের অসংখ্য প্রশংসা করছি। প্রিয় দেশবাসীগণ, জীবনের প্রত্যেক ক্ষেত্রে নতুনত্ব, আধুনিকতা খুবই আবশ্যক। না হলে সেটা কখনো কখনো আমাদের জন্যে বোঝা হয়ে যায়। ভারতের কৃষি জগতে আধুনিকতা সেটা সময়ের চাহিদা। অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক সময় অতিবাহিত করে নিয়েছি। এগ্রিকালচার সেক্টরে রোজগারের নতুন সুযোগ তৈরি করার জন্যে, কৃষকদের আয় বাড়ানোর জন্যে, পরম্পরাগত কৃষিকে সাথে নিয়ে নতুন নতুন বিকল্পকে, নতুন নতুন ইনোভেশনসকে গ্রহণ করা ততটাই জরুরি। হোয়াইট রিভলিউশনের সময় দেশ তা অনুভব করেছে। এখন বি ফার্মিং এমন একটি বিকল্প রূপে উঠে আসছে। বি ফার্মিং দেশে মধু বিপ্লব অথবা সুইট রিভলিউশনের আধার হয়ে উঠেছে। বড় সংখ্যাতে কৃষকগণ জড়িত হচ্ছেন, ইনোভেশন করছেন। যেমন পশ্চিমবাংলার দার্জিলিংয়ে এক গ্রাম রয়েছে গুরদুম। পাহাড়ের এমন উঁচুতে ভৌগোলিক বাধা, তবুও সেখানের লোক হানি বি ফার্মিংয়ের কাজ শুরু করেছেন। আর আজ সেখানে প্রস্তুত মধুর ভালো চাহিদা গড়ে উঠেছে। তাতে কৃষকদের আমদানিও বাড়ছে। পশ্চিমবাংলার সুন্দরবন এলাকার প্রাকৃতিক অর্গানিক হনি তো দেশ ও সমস্ত বিশ্বে পছন্দ করে থাকেন। এমনই এক ব্যক্তিগত অনুভব আমার গুজরাটেরই রয়েছে। গুজরাটের বানাসকান্ডাতে 2016 সালে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেই কার্যক্রমে লোকেদের আমি বলেছিলাম, সেখানে এত সম্ভাবনা রয়েছে, তাহলে বানাসকান্ডাতে ও আমাদের সেখানকার কৃষক সুইট রিভলিউশনের নতুন অধ্যায় রচনা করুক। আপনারা জেনে খুশি হবেন, এত কম সময়ের মধ্যে বানাসকাঁঠা মধু উৎপাদনের মুখ্য কেন্দ্র হয়ে উঠেছিল। আজ বানাসকাঁঠা কৃষক মধু থেকে লক্ষ লক্ষ টাকা বার্ষিক আয় করছে। এমনই এক উদাহরণ হরিয়ানার যমুনানগরে রয়েছে। যমুনানগরে কৃষক বি ফার্মিং করে বার্ষিক অনেক টন মধু উৎপাদন করছেন, নিজেদের আয় বাড়িয়ে তুলছেন। কৃষকদের এই পরিশ্রমের পরিণামে দেশে মধু উৎপাদন লাগাতার বেড়ে চলেছে এবং বার্ষিক প্রায় 1.25 লাখ টন ছুঁয়ে ফেলেছে। তার থেকে অধিক মাত্রায় মধু বিদেশে রপ্তানি হচ্ছে। সাথীগণ, হানি বি ফার্মিংয়ে কেবল মধু থেকেই উপার্জন নয়, পাশাপাশি বি ওয়ার্কসও উপার্জনের এক বড় মাধ্যম হয়ে ওঠে। ফার্মা ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ও কসমেটিক ইন্ডাস্ট্রি, প্রত্যেক জায়গায় বি ওয়ার্কসের ডিমান্ড রয়েছে।
আমাদের দেশ আপাতত ভিওয়াক্সের আমদানি করে থাকে, কিন্তু আমাদের কৃষকের এখানকার এই অবস্থা দ্রুতগতিতে পাল্টে যাচ্ছে। অর্থাৎ একদিকে আত্মনির্ভর ভারত অভিযানে সাহায্য করে যাচ্ছেন, আজকাল সমস্ত বিশ্ব আয়ুর্বেদ ও ন্যাচারাল হেলথ প্রোডাক্টের দিকে তাকিয়ে রয়েছে। এমনই মধুর চাহিদা আরও দ্রুতগতিতে বেড়ে চলেছে। আমি চাই দেশের অনেক সংখ্যক কৃষক নিজেদের চাষবাসের সাথে সাথে বি ফার্মিংয়ের সাথেও যোগ দেয়। তা কৃষকদের উপার্জনও বাড়াবে ও অনেক জীবনে মিষ্টতাও ঘুলে দেবে। আমার প্রিয় দেশবাসী, এই কিছুদিন পূর্বে ওয়ার্ল্ড স্প্যারো ডে উদযাপন করা হয়েছে। স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি। কোথাও তাকে চকলি বলা হয়, কোথাও চিমনি বলা হয়, আবার কোথাও ঘন চিরিকা বলা হয়ে থাকে। প্রথমে আমাদের ঘরের দেওয়ালে, আশেপাশের গাছে চড়ুই পাখি ঘুরে বেড়াতো, কিন্তু এখন লোকে চড়ুই পাখি সেই বলে মনে রাখে যে কিছুদিন পূর্বে, 1 বছর পূর্বে চড়ুই পাখি দেখেছিলাম। আজ তাকে বাঁচানোর জন্যে আমাদের প্রয়াস করতে হচ্ছে। বেনারসের আমার এক সাথী ইন্দ্রপাল সিং বত্রাজি এমনই এক কাজ করেছেন, যা আমি আমার মন কি বাতের শ্রোতাদের অবশ্যই বলতে চাই। বত্রাজি নিজের ঘরকেই চড়ুই পাখির আস্তানা বানিয়ে দিয়েছেন। ইনি নিজের ঘরে কাঠ দিয়ে এমনই পাখির বাসা তৈরি করেছেন যাতে চড়ুই পাখি অনায়াসে থাকতে পারে। এখন বেনারসের অনেক ঘর এই অভিযানের সাথে জড়িয়ে গেছে। আমি চাই প্রকৃতি, পরিবেশ, প্রাণী, পক্ষী যাদের জন্যই সম্ভব কম বেশি প্রচেষ্টা আমাদেরও করা উচিত। যেমন এক সাথী বিজয় কুমার কাবিজি। বিজয়জি উড়িষ্যার কেন্দ্রপাড়াতে থাকেন। কেন্দ্রপাড়া সমুদ্রের পাশেই অবস্থিত। তার জন্য সেই জেলার অনেক গ্রাম এমন যেখানে সমুদ্রের উঁচু ঢেউ ও সাইক্লোনের বিপদ রয়েছে। তাতে অনেকবার বহু ক্ষতিও হয়েছে। বিজয়জি অনুভব করলেন যে যদি প্রকৃতির এই তাণ্ডব কেউ রুখতে পারে, তাহলে তা প্রকৃতিই থামাতে পারবে। তখন কি হলো? বিজয়জি বড়াকোট গ্রাম থেকে নিজের মিশন শুরু করলেন। উনি 12 বছর, সাথীগণ 12 বছর পরিশ্রম করে গ্রামের বাইরে সমুদ্রের দিকে 25 একরের ম্যানগ্রোভ জঙ্গল দাঁড় করিয়ে দিলেন। আজ এই জঙ্গল সেই গ্রামের সুরক্ষা প্রদান করছে। সেই রকমই উড়িষ্যার পারাদ্বীপ জেলায় এক ইঞ্জিনিয়ার অমরেশ সামন্তজিও করেছেন। অমরেশজি ছোট ছোট জঙ্গল লাগিয়েছেন যাতে আজ অনেক গ্রাম বেঁচে যাচ্ছে। সাথীগণ, এ প্রকার কাজে যদি আমরা সমাজের সাথে জড়িয়ে দিই তাহলে অনেক বৃহৎ পরিণাম চলে আসে। যেমন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বাস কন্ডাক্টরের কাজ করে থাকা মরিমুথু যুগনাথনজি রয়েছেন। যুগনাথনজি নিজের বাসের যাত্রীদের টিকিট দেন, তার সাথে একটি গাছের চারাও বিনামূল্যে দেন। সেই প্রকার যুগনাথনজি না জানি কত গাছ লাগিয়ে ফেলেছেন। যুগনাথনজি নিজের বেতন থেকে বেশি অংশ এই কাজের জন্যে খরচ করে থাকেন। এখন এটা শোনার পর এমন কোনো নাগরিক নেই যে মরিমুথু যুগনাথনজির কাজের প্রশংসা না করে পারবে। আমি হৃদয় থেকে এই প্রচেষ্টাকে অনেক ধন্যবাদ জানাই ওনার এই প্রেরণাদায়ক কাজের জন্যে। আমার প্রিয় দেশবাসী, ওয়েস্ট থেকে ওয়েলথ অর্থাৎ আবর্জনা থেকে সোনা তৈরি করার বিষয়ে আমরা সবাই দেখেছি, শুনেছি ও আমরা অন্যজনকে বলতেও থাকি। কিছুটা সেই প্রকার ওয়েস্ট থেকে ভ্যালুতে রূপান্তরিত করার কাজ করা হচ্ছে। এমন এক উদাহরণ কেরলের কোচ্চি থেকে সেন্ট টেরেসা কলেজের রয়েছে। আমার মনে আছে 2017-তে আমি সেই কলেজের ক্যাম্পাসে এক বুক রিডিংয়ের উপর আধারিত কার্যক্রমে যোগদান করেছিলাম। এই কলেজের ছাত্রগণ রিইউজেবল টয় বানাচ্ছে এবং তাও আবার অনেক ক্রিয়েটিভ পদ্ধতিতে। এই ছাত্রগণ পুরনো কাপড়, ফেলে দেওয়া কাঠের টুকরো, ব্যাগ ও বক্সেসকে ব্যবহার করে খেলনা তৈরি করছেন। কোনো ছাত্র পাজল বানাচ্ছেন, তো কেউ কার
এবং ট্রেন বানাচ্ছেন। সেখানে একটা বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয় যে খেলনাগুলো সেফ হওয়ার সাথে সাথে চাইল্ড ফ্রেন্ডলিও হয়ে থাকে। আর এই সমস্ত প্রচেষ্টাকে একটি ভালো দিক এটা যে এই খেলনাগুলো অঙ্গনওয়াড়ি বাচ্চাদের খেলার জন্যে দেওয়া হয়ে থাকে। আর যখন ভারত খেলনা ম্যানুফ্যাকচারিংয়ে অনেক দূরে এগিয়ে গেছে, তো ওয়েস্ট থেকে ভ্যালুর এই অভিযান, এই অভিনব প্রয়োগ অনেক মহত্ব রাখতে পারছে। অন্ধ্রপ্রদেশের বিজয়াড়াতে এক প্রফেসর পদকান্ডাজি রয়েছেন। উনি অনেক রুচিসম্পন্ন কাজ করেছেন। উনি অটোমোবাইল মেটাল স্ক্র্যাপ থেকে স্কাল্পচার তৈরি করছেন। ওনার দ্বারা তৈরি করা স্কাল্পচার সার্বজনিক পার্কে লাগানো হয়েছে ও লোক তা অনেক উৎসাহ নিয়ে দেখছেন। ইলেকট্রনিক ও অটোমোবাইল ওয়েস্টের রিসাইক্লিংয়ের এটা এক অভিনব প্রয়োগ বটে। আমি আবারও একবার কোচ্চি ও বিজয়াড়ার এই প্রয়োগের প্রশংসা করছি ও আশা করছি আরও লোক এই প্রয়োগের ক্ষেত্রে এগিয়ে আসবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের লোক বিশ্বের যে কোনো জায়গায় গেলে পরে গর্ব করে বলতে পারে যে সে ভারতবাসী। আমরা আমাদের যোগ, আয়ুর্বেদ, দর্শন, না জানি কত কিছু রয়েছে আমাদের কাছে, যার জন্য আমরা গর্ব করতে পারি। তার সাথে নিজেদের স্থানীয় ভাষা, বলি, পরিচয়, পরিধান, খাওয়া দাওয়া, তারও গর্ব করে থাকি। আমাদের নতুন তো পেতে হবে, আর সেটাই তো জীবন। কিন্তু তার সাথে সাথে পুরাতনকে হারাবো না। আমাদের অনেক পরিশ্রমের সাথে সাথে আমাদের চারিপাশের স্থিত অগাধ সাংস্কৃতিক সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সেই কাজ অসমে বসবাসকারী সিকারি টিসো অনেক যত্ন সহকারে করে যাচ্ছেন। কার্বি আংলং জেলার সিকারি টিস্সোজি গত 20 বছর ধরে কার্বি ভাষায় ডকুমেন্টেশন করে চলেছেন। কোনো কালে কোনো যুগে কার্বি আদিবাসী ভাই বোনদের ভাষা কার্বি আজ মুখ্য ধারা থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। শ্রীমান শিকারি টিস্সোজি তার সিদ্ধান্ত নিয়েছেন যে নিজেদের সেই পরিচয় তিনি রক্ষা করবেন। আর আজ ওনার প্রচেষ্টাতে কার্বি ভাষার অনেক বিষয় ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। ওনার নিজের সেই প্রচেষ্টার জন্যে অনেক জায়গায় প্রশংসা পেয়েছেন এবং অ্যাওয়ার্ডও পেয়েছেন। মন কি বাতের মাধ্যমে শ্রীমান শিকারি টিস্সোজিকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু দেশের অনেক কোণায় এ ধরনের অনেক সাধক রয়েছেন যারা একটি কাজ নিয়ে সংকল্পবদ্ধ রয়েছেন। আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, যে কোনো নতুন শুরুয়াত বা নিউ বিগিনিং সর্বদাই অনেক বিশেষ হয়ে থাকে। নিউ বিগিনিংয়ের অর্থ নিউ পসিবিলিটিস, নতুন প্রয়াস। আর নতুন প্রয়াসের অর্থ নতুন শক্তি ও নতুন উৎসাহ। সেই কারণে আলাদা আলাদা রাজ্য ও ক্ষেত্রতে এবং বিবিধতা ভরাতে আমাদের সংস্কৃতিতে কোনো কিছুর প্রারম্ভ বা শুরুয়াত উৎসবের আকারে পালন করা হয়, আর সেটা আমাদের পরম্পরা। আর এই সময় নতুন শুরুয়াত আর নতুন উৎসবের আগমনের সময় হোলিকেও বসন্তের উৎসব হিসেবে পালন করার পরম্পরা রয়েছে। যে সময়টা আমরা রঙের সাথে হোলি পালন করে থাকি, সেই সময় বসন্ত আমাদের চারিদিকে নতুন রং বিকিরণ করতে থাকে। এই সময় ফুল ফুটতে শুরু করে ও প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে অতি সত্বর নতুন বছর পালন করা হবে। সেটা উগাদি হতে পারে, পথণ্ডু, গুড়ি পড়োয়া বা বিহু, নবরেয় বা পয়লা, বা পুনরায় বৈশাখ বা বৈশাখী। সমস্ত দেশ উমঙ্গ, উৎসাহ ও নতুন উদ্দীপনার রঙে ভিজে উঠবে। এই সময় কেরলে অত্যন্ত সুন্দর উৎসব বিশু পালন করা হচ্ছে। তারপর তাড়াতাড়ি চৈত্র নবরাত্রির পার্বণও এসে যাবে। চৈত্র মাসের নবম দিন আমাদের এখানে রামনবমীর পর্ব হয়ে থাকে। তাতে ভগবান রামের জন্মোৎসবের সাথে সাথে ন্যায় ও পরাক্রমের এক নতুন যুগ ও প্রারম্ভরূপে পালন করা হয়ে থাকে। সেই উপলক্ষে চারিদিকে ধুমধামের সাথে ভক্তিভাবের আবহ হয়ে থাকে, যা মানুষকে আরও কাছে টেনে নেয়, তাদেরকে পরিবার ও সমাজের সাথে মিলিত করে, পরস্পরের সম্বন্ধকে মজবুত করে তোলে। এই উৎসবের বাতাবরণে আমি সকল দেশবাসীকে শুভকামনা জানাচ্ছি। সাথীগণ,
এই সময়ে 4 এপ্রিল দেশে ইস্টারও পালন করা হবে। জেসাস ক্রাইস্টের পুনর্জীবনের উৎসব রূপে ইস্টারে উৎসব পালন করা হয়ে থাকে। সত্যিকার অর্থে বলতে গেলে ইস্টার জীবনের নতুন শুরুয়াতের সাথে জড়িত। ইস্টার প্রত্যাশা পুনর্জীবিত করার প্রতীক। On this holy and auspicious occasion, I greet not only the Christian community in India, but also Christians globally. আমার প্রিয় দেশবাসী, আজ মন কি বাতে আমরা অমৃত মহোৎসব ও দেশের জন্য আমাদের কর্তব্যের কথা বলেছি। আমরা অনেক পর্ব ও উৎসবের উপর আলোচনা করেছি। তারই মধ্যে আরও একটি উৎসব আসছে যা আমাদের সাংবিধানিক অধিকার ও কর্তব্যকে মনে করিয়ে দেয়। তা হলো 14 এপ্রিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির জন্মজয়ন্তী। এই বছর অমৃত মহোৎসবে সুযোগ আমাদের কাছে বিশেষভাবে ধরা দেবে। আমার বিশ্বাস বাবা সাহেবের এই জন্মজয়ন্তীকে আমরা নিশ্চয়ই স্মরণীয় করে রাখব, নিজের কর্তব্যের সংকল্প নিয়ে উনাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করব। এই বিশ্বাসের সাথে আপনাদের সবাইকে পর্ব ও উৎসবের পুনর্বার শুভকামনা। আপনারা সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন ও খুব উল্লাসও পালন করুন। এই কামনার সাথে আবারও স্মরণ করছি, দবাই ভি কড়াই ভি। कड़ाई भी। बहुत बहुत धन्यवाद।